ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি নীলুফা জাহান তিথি স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। যখনই ঈদ আসে বা অন্যান্য ধর্মীয় বা সামাজিক উৎসবগুলো আসে, তখন আমরা সম্প্রীতি এবং সৌহার্দ্যের মূল্যবোধ আমরা সবসময় স্মরণ করে থাকি। ত্যাগের মহিমা আমাদের মুখে মুখে ফিরে আসে, কিন্তু সেই ত্যাগের চেতনা আমাদের কর্মে কতটা প্রতিফলিত হয় তা একটা বড় প্রশ্নের জায়গা কিন্তু এখন তৈরি করেছে। আবার রাজনীতি যেহেতু সম্প্রীতির পথ দেখায় এবং মানুষকে এগিয়ে নেয়, তাহলে বিদ্বেষ, বিভক্তি, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, সংঘাত এবং যুদ্ধের উপস্থিতিও রাজনৈতিক আদর্শের প্রতি প্রশ্ন তোলে। কেমন রাজনীতি তবে আমাদের সামনে, সমাজের সামনে? এখানে সংস্কৃতি ও সমাজের চেহারাটাই বাকি, ত্যাগ না ভোগ আমাদের তরুণ প্রজন্ম কি শিখছে? এসব নিয়ে কথা বলবো আজকের একাত্তর সংযোগে। অতিথিদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন মাননীয় সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, সংস্কৃতিজন, লেখক এবং গবেষক। সঙ্গে আছেন আমাদের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা, সমাজকর্মী ও অ্যাক্টিভিস্ট শাওন মাহমুদ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি যখন দর্শককে আমন্ত্রণ জানাচ্ছিলাম, সেই সময় বলছিলাম যে আমরা ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব ও সম্প্রীতির কথা বলি, বিশেষ করে কোরবানির ঈদের ত্যাগের কথা বলি। ডক্টর নাশিদ কামাল, প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। এত দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে এখন আপনি সমাজে ত্যাগ বিভিন্ন ক্ষেত্রেই কেমন দেখেন বা কতটুকু দেখেন? এটা তো খুবই দুঃখের একটা প্রশ্ন তুমি করলে, যে প্রথমেই নেগেটিভ দিয়ে শুরু করতে হচ্ছে। আমরা যখনই যাই একটা ফ্ল্যাট বিল্ডিং এ মনে করো থাকি, তার মধ্যে দেখি যারা যারা মানে কিনেছে একটা জবাই দেবে পশু, তারা বলছে তোমাদের গাড়িটা বের করে নাও, আমরা 4টা কিনেছি, হ্যাঁ, অন্যজন এসে বলছে যে আমরা একটা কিনেছি। কিন্তু অন্যদের মনে কি হয় যারা কিনতে পারেনি বা দিতে পারছে না? এই যে একটা সেন্সিটিভিটি, অপরের প্রতি একটা স্পর্শকাতরতা, কিংবা সবাই মিলেমিশে যে এখন কোরবানিটা হবে, তবে যারা যারা অপেক্ষমান আছে সবাইকে আমরা দেব, গেটটা খুলে দিল, অনেক গরিব মানুষ আসলো, তাদেরকে আমাদের খাবারটা বিলানো, মনে হচ্ছে যেন আমরা একটা তাদের দয়া দাক্ষিণ্য করছি। আসলে তো ইসলামে সেটার কথা না, কথা হচ্ছে সবাইকে ওই একই দিনে আমাদের সমান, একই দিনে সমান ট্রিট করা, মানে হচ্ছে সারা বছর জুড়েই সকলকে একই রকম ভাবে একই চোখে দেখা। কারো ধন বেশি আছে বা কম আছে সেটা কথা না। কবি কাজী নজরুল ইসলামের অনেকগুলো বই আমি অনুবাদ করেছি, তুমি জানো তো। একটা জায়গায় কবি বলছেন যে এই পৃথিবীটা কেমন একটা জায়গা, যেখানে যে বিশাল বড় লোক রাজা, সে যে মাটিটার মধ্যে যায়, যে গরিব ফকির কিছুই খেতে পায় না, সে ওই একই মাটিটার মধ্যে যায়। এই কথাটা আমরা কয়জন মনে রাখি বলো? একেবারেই তাই। যেহেতু রাজনীতির মানুষ আপনি, আমরা রাজনীতিতে ত্যাগ দেখেছি। রাজনীতির মাধ্যমে, সেই নেতৃত্বের মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতা, ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনকার রাজনীতিতে ত্যাগ কতখানি? ধন্যবাদ। আমার সব বোদ্ধা বড় বোন, ছোট বোন সকলকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাই, আসলে রাজনীতি তো সকল কিছু সৃষ্টির মূলে। দিন শেষে আমরা সকলেই, সকল পেশা, সকল গোত্রের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ আশা করে থাকি রাজনীতি আমাদেরকে উত্থান করবে, রাজনীতি আমাদের সব কিছু করে দেবে। কিন্তু এই রাজনীতিটি কখনো কখনো এত বেশি বাস্তব, এত বেশি কখনো কখনো এত বেশি ক্রুয়েল, অথবা কখনো কখনো এত বেশি উদার, এই দুটিরই সমব্যবহার যখন বিভিন্নভাবে হয়, তখন যেই আঘাতপ্রাপ্ত হয় তার কষ্টের নিদারুণ শেষ থাকে না, আর মানে কষ্টের শেষ থাকে না। আর যে সুবিধা জায়গায় থাকে তার আনন্দের সীমা থাকে না। এই আনন্দ এবং এই বেদনা, এই দুটির সংমিশ্রণই আসলে রাজনীতি। এই রাজনীতি সমাজকে যেমন দিয়েছে, আবার রাজনীতির কারণে সমাজ অনেক জায়গায় বলিও হয়েছে। আমি এমন এক দলের কর্মী, এক দলের নেতার কর্মী। আপনি সকলেই জানেন, মহানায়ক বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের দলীয় একজন কর্মী। বংশ পরম্পরায় কিন্তু আমি কর্মী, বাবা দাদা সবসহ আমি শেষে কর্মী। তো এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আমি বলতে পারি যে উনি অনেক নৃশংসতার শিকার হয়েছেন, উনি অনেক বঞ্চনার শিকার হয়েছেন। সব কিছু ছাপিয়ে উনি কিন্তু আমাদের বোন, আমাদের মা, তাই না? উনি বাংলাদেশকে কিন্তু একটি শান্তির দীক্ষা দেওয়ার চেষ্টা করছে। তারপরেও যেহেতু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সেখানে হয়তো কেউ কেউ আহত হয়,
কেউ কেউ কষ্ট পায়, কিন্তু কেউ কেউ এখন আনন্দ পায়, রাজনীতি কি কিন্তু শুধুই ক্ষমতা কেন্দ্রিক না, হয়ে যাচ্ছে কিনা, মানে এটা- ক্ষমতায় যাওয়ার জন্যই? নিশ্চয়ই, নিঃসন্দেহে রাজনীতি কখনোই ক্ষমতাহীন থাকার জন্য অবশ্যই নয়, না, কিন্তু কখনো। ধরেন রাজনীতি যেমন আমি ক্ষমতা একটু প্রাপ্তির আওয়ামী লীগের জন্য। মতো এত বড় একটি দল এবং তারা এত লম্বা সময় ধরে ক্ষমতায় আছে, সেই জায়গায় আমরা এখন যেমন দেখি আগে যারা তৃণমূল থেকে রাজনীতি করে আসতেন তারা সুযোগ পেতেন, মনোনয়নের ক্ষেত্রেও সুযোগ পেতেন, কিন্তু এখন দেখা যায় যে দলীয় একটি পদ ব্যবসার মাধ্যমে, টাকার মাধ্যমে ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছেন এবং সেটি ব্যবহার করে অনেক ধরনের অপকর্মের সাথেও জড়িত হচ্ছেন, যেটি পরবর্তীতে আসছে। এই জায়গাটাই আসলে এই যে ত্যাগী মানুষরা, তারা কি হারিয়ে যাচ্ছে? এটি কিন্তু পৃথিবীর অমোঘ একটি বাস্তবতা। কখনোই সকল ত্যাগীর সকল সময় সমানভাবে মূল্যায়ন হয় না। আমি দেখিনি কখনো যে যারা আব্রাহাম লিঙ্কনের সাথে আমেরিকার গণতন্ত্রের জন্য ফাইট করেছে, কি ব্রিটিশ গণতন্ত্রের ফাইট করেছে, কি ইন্ডিয়ার গণতন্ত্রের ফাইট করেছে, কখনো কখনো তাদেরকে অ্যাসাসিনেটেড হতে হয়েছে, তাই না? সো রাজনীতি বললাম না, রাজনীতি কখনো কখনো খুব সুখের, কখনো কখনো খুব দুঃখের, কিন্তু তারপরেও রাজনীতি দিয়েই আমাদের এই আজকের উত্থান পতনের মূল। আপনি যেটা বলছেন ত্যাগীরা মূল্যায়ন হয় না এটা বলা যাবে না, কখনো কখনো কেউ কেউ হয় না, সেই জন্য তার হতাশা, তার বঞ্চনা, তার গঞ্চনা, তার আরও বেশি দুঃখ তাকে আরও ভাবিয়ে তোলে। সে না পেলে যতটুকু কষ্ট না হতো, কিন্তু একটি যখন অযোগ্য লোক পেয়ে যাচ্ছে তখন তার যন্ত্রণা আরো বেড়ে যায়। এটি আসলে নতুনদের কাছে কি বার্তা দেয় সেটি নিশ্চয়ই আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা পরবর্তীতে এই বিষয়ে আসবো আপনার কাছে। শাওন মাহমুদ, আপনার বাবা শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদ, তিনি এই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতায় এরকম অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে এসেছে। সে সময়ও আমাদের এখানে বিভক্তি ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, কিন্তু সেটি পক্ষের শক্তির চাইতে অনেক কম ছিল। এখন আমরা স্বাধীনতার এত বছর পরে এসেও এই যে সৌহার্দ্য সম্প্রীতির কথা বলি, সেটি কি দেখতে পান, নাকি বিভক্তি, বিদ্বেষ সেটি সমাজে বেশি দেখতে পান? ত্যাগের ওখান থেকে আসি, যে ত্যাগের কথা বলছিলেন দারা ভাই। যেমন ভ্যান গগ চিত্রশিল্পী ভ্যান গগ কিন্তু আসলে না খেয়ে, চিকিৎসা না পেয়ে মরে গেছিলেন, যার পেইন্টিং এখন কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলারে বিক্রি হয়। তো একই জায়গায় গিয়ে আমি যখন বাবার কথা যদি ভাবি, যে বাবাকে আমরা বাংলাদেশে রাষ্ট্রই বলবো, কারণ রাষ্ট্রের বিভিন্ন দলের কাছে যায়, রাষ্ট্রই পরিচালনা করে, রাষ্ট্রকেই আমি বলবো যে একটা দেশের মূল মন্ত্র। তো সেই রাষ্ট্র আসলে আমার বাবাকে কতটুকু দিয়েছে, অথবা কতটুকু চিনতে পেরেছে, অথবা কতটুকু জানাতে পেরেছে, এটা নিয়ে আমি কখনো কথা কম বলি। যেমন সবচেয়ে প্রথমেই আমি গত 3-4 বছর আগে যখন শহীদ বুদ্ধিজীবী হিসাবে আলতাফ মাহমুদকে গেজেটে আনা হলো, তখন আমি প্রতিবাদ করেছিলাম, কারণ আলতাফ মাহমুদ গণমানুষের শিল্পী ছিলেন এবং উনি ক্র্যাক প্লাটুনের সাথে মুক্তিযুদ্ধ চলাকালীন অস্ত্রসহ উনি কিন্তু অত্যাচারিত হয়ে নিখোঁজ হন, আরও 7 জনের সাথে, শহীদ রুমি, আজাদ, জুয়েল, এদের সাথে। তো এই একটা জায়গাতে প্রথম থেকে হলো গিয়ে যে ওনাকে রেকগনাইজ করার মতো কোনো সরকারি কোনোখানে কখনোই করেন নাই শহীদ আলতাফ মাহমুদ যেই জায়গায় থাকার কথা। 21শে ফেব্রুয়ারি আসলে ওনাকে কোথাও গিয়ে বলা হয়েছে যে 21-এর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ। আসলে উনি 21-এর শুধু সুরস্রষ্টা না, উনি 52 থেকে 71 পর্যন্ত যে কাজ করেছেন, যে ত্যাগের কথা উনি বলছেন, সেই ত্যাগ। এবং এখন যে প্রশ্নটা করেছেন আপনি তিথি, যে আমি সেই জায়গায় গিয়ে সৌহার্দ্যপূর্ণতা দেখি কিনা, আমি আমার চেনা মানুষদেরকেই চিনতে পারি না আজকাল। আমার অচেনা লাগে, যাদের সাথে আমরা আন্দোলন করেছি, স্বৈরাচারী আন্দোলন করেছি, আমরা আওয়ামী লীগের জন্য এই যে যুদ্ধ অপরাধীদের যে 2008-এর যে আমরা ক্যাম্পেইন করেছি, যেই কারণে 1 থেকে 1.5 কোটি তরুণ ভোটার আমাদের পক্ষে চলে এসেছিল, তখন যেই কাজগুলো আমরা করেছি সেই সহযাত্রীদেরকেই আমি চিনতে পারি না, যেই সহযাত্রীদের সাথে আমরা একেবারেই রাজপথে কাজ করেছি। এখন প্রথমেই যেটা আসলে আপনি বলে ফেলেছেন, সেটা হলো আমার কাছে যেন এখন মনে হয় সব কিছুই শো অফ, আর শো অফের করতে করতে আমরা বেশিরভাগই দুর্নীতি, ঋণ খেলাপি এগুলা হয়ে যাচ্ছি। আমাদের মনের মধ্যে যদি এই
মায়াই না থাকে, আমাদের মনের মধ্যে যে বন্ধনই না থাকে, তাহলে আমরা কখনোই সৌহার্দ্য কেন, আর কতদিন পরে আমি 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 এই বাক্সবন্দি জীবনেই চলে যেতে একেবারে হবে। তাই, আমিত্বই শুধু থেকে যাবে। এবং এই যে আপনি বলছেন আমরা নানান রকম আন্দোলনের কথা, গণ আন্দোলন, এখনকার সময় আমরা দেখছি সেগুলোকেও খুব সহজেই মানুষ সেখানটায় নানান রকম অপব্যাখ্যা, ভুল তথ্য ছড়িয়ে সেখানটাও বিভক্তি নিয়ে আসছে। এখানটায় সমাজ, রাষ্ট্র, ব্যক্তি পর্যায়ে করণীয় কি, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা বিরতির পরে ফিরছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, আছেন আমাদের সঙ্গে মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা, এবং আছেন আমাদের সাথে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। আবারও অতিথিদের কাছে ফিরছি। ডক্টর নাশিদ কামাল, আমরা এই যে সমাজের ত্যাগের কথা বলছি, ভোগের দিকে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে না, ত্যাগ এখনো রয়েছে, এই জায়গায় আমরা যদি একটু সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আসি, আমাদের এখানে আমাদের মুক্তিযুদ্ধের সময়ও দেখেছেন গান, যারা যুদ্ধে ছিলেন এবং মানুষকে উজ্জীবিত করবার জন্য, অনুপ্রাণিত করবার জন্য এখনো, কিন্তু এখন কি আমরা সেই দেশাত্মবোধক গান মুক্তিযুদ্ধের সময় পরবর্তী আর সেভাবে আমরা শুনি? বা রাষ্ট্রীয় পর্যায় থেকেও বিভিন্ন অঞ্চলে, জেলা, উপজেলা পর্যায়েও সংস্কৃতি চর্চার জন্য পৃষ্ঠপোষকতা কি যা দেখেন তা আপনার কাছে মনে হয় খুব সন্তোষজনক? মানে যথেষ্ট কিনা সেটা তুমি জিজ্ঞেস করছো। যে শিল্পকলা একাডেমিতে যেমন ৭১-এর পরপরই বঙ্গবন্ধু নিজে কিন্তু যে বইটা লিখেছেন চায়না সম্পর্কে, উনি যে গিয়েছিলেন নয়া চীনে, উনি কিন্তু লিখছেন যে আমি যে আমার ডলারটা নেব, যে কটা টাকা লাগবে সেই কটা টাকাও আমার কাছে ছিল না। তো সেই কটা টাকা উনি কারো থেকে ধার করে তারপর প্রস্তুত হলেন একদিনের মধ্যে নয়া চীন যাবার জন্য। এবং গিয়ে উনি যে দেখলেন যে সকল মানুষ একই ধরনের গান করে, একই ধরনের পোশাক পরে, একই ধরনের খাবার খায়, এটা যে ওনার এত ভালো লেগেছিল, সেটাই, সেই মডেলটাই কিন্তু উনি এই দেশে মানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তুমি যে মানে ডিরেক্ট প্রশ্নটা করলে, যে সময়টা আমাদের ৭১-এর পর আমরা দেখেছিলাম যে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের যে বিভিন্ন অংশগুলো আছে, বিভিন্ন জায়গাগুলো আছে, সেখান থেকে ধরো রংপুরের অমুক ভাওয়াইয়া গান, অমুক জায়গা থেকে মনে করো এই গান, বা যে ছিল না রাজশাহী থেকে এক ধরনের নানা নাতির যে একটা খুব মজার অনুষ্ঠান, এগুলোকে আনা হতো, এগুলোকে অনেক বেশি এগুলোর পেছনে সময় দিয়ে, এবং যখনই আমাদের রাষ্ট্রীয় অতিথিরা আসতেন তাদের কাছে এগুলো প্রদর্শন করা হতো। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য। তারপরে অনেকগুলো নাচ ছিল, আমার মনে আছে পুতুল নাচ, হ্যাঁ, তো পুতুল নাচ। তারপরে যে একটা মেলা হচ্ছে, মনে করো আমাদের দেশীয় একটা মেলা হচ্ছে, কাঁচের চুড়ি বিক্রি হচ্ছে, হ্যাঁ, সব তোমার মা খালারা আমরা সবাই ওখানে গান করতে যেতাম। আর ওই যে ওরকম একটা পরিবেশ তৈরি করে বিদেশিদেরকে আমরা দেখাতাম, যখনই তাদের রাষ্ট্রদূতরা আসতেন তখন আমরা এভাবে দেখাতাম। এখন সেইভাবে না হয়ে এখন আমি মনে করে যশোরও যাই, একটা প্রাইজ নিতে গেলাম, সেখানে দেখলাম একদম ঠেলাঠেলি, যাদের হাতে বেশি টাকা আছে তারাই বেশিরভাগ এসব জায়গাতে নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে পারছে, তাদের কাপড় জামা অনেক বেশি মানে উন্নততর, এবং যাদের নেই তারা সেই সুযোগগুলো পাচ্ছে না। এইখানে আমাদের কিছু কাজকর্ম করতে হবে। একেবারে গানগুলো নেই তা না, ঢাকার বাইরে কিন্তু আমাদের সংস্কৃতির খুব ভালো চর্চা হয়, কারণ সেখানে এত বেশি ডাইভার্সন নেই যে আজকে এখানে যাব, ওখানে যাব, সিনেমা দেখবো, যমুনা ফিউচার পার্কে। ওখানে গিয়ে দেখবে তুমি যে সমস্ত একাডেমিগুলো আছে, শিল্পকলাই বলি আর অন্যান্য যে সঙ্গীতাঙ্গন, অনেকগুলো ব্যক্তিগত মানুষের চেষ্টায়ও কিন্তু তৈরি হয়েছে, সেখানে তুমি দেখবে অনেক ছাত্রছাত্রী, কিন্তু তাদেরকে আমাদের পৃষ্ঠপোষকতাটা দিতে হবে। যেমন একদিন আমি একটা খবরে দেখেছিলাম, ছোট একটা ৮ বছরের ছেলে, সে অপূর্ব মূর্তি বানায়, সে স্কুলে পড়ে কিন্তু সে মূর্তি বানায়, কিন্তু তার মাসে ২,০০০ টাকা লাগে এই মূর্তির যে সমস্ত উপাদানগুলো সেগুলো কেনার জন্য। অন্য কোনো দেশে হলেই সঙ্গে সঙ্গে এই বাচ্চাকে তারা তাদের মধ্যে নিয়ে নিত, বলতো যে আচ্ছা মাসে ২,০০০ টাকা কোনো না কোনো ধর্নাঢ্য ব্যক্তি তাকে দিতেই পারে। এই যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, যেটা আমরা অনেক সময় আলাপ করি টকশোর মাধ্যমে, যে ঋণ খেলাপি, এরা ঋণ নিচ্ছে ব্যাংকগুলো থেকে, ব্যাংক খালি করে দিচ্ছে, সাধারণ মানুষ যখন ২০,০০০ টাকা তুলতে যাচ্ছে তাকে বলা হচ্ছে তুমি ১০,০০০ টাকা নিয়ে বাড়িতে ফেরত যাও।
আবার যে সমস্ত বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, এই ঋণ খেলাপিদেরই ছেলে মেয়েদের বিয়ে বাড়িতে আমরা যাচ্ছি, তাদের যে ফুর্তি এবং তাদের যে স্পেন্ড করার আতিশয্য, সেটা দেখে প্রাণটা কাঁদে। তখন মনে হয়, আমি তোমাকে বলি, আমার নিজের যখন বিয়ে হয় তখন আমার হাজবেন্ড বলল যে হোটেল সোনারগাঁতে সে বিবাহ অনুষ্ঠান করতে চায়। তো আমি আমার আব্বাকে বললাম, আমার আব্বা বললেন যে মা, বিয়ের অনুষ্ঠানটা আত্মীয় স্বজনের অনুষ্ঠান, হ্যাঁ, এরপরে তোমরা পার্টি করো, তোমরা ওখানে পার্টি করো। এখানে আত্মীয় স্বজন নানান শ্রেণী থেকে আসে, দূর দূরান্ত থেকে আসে, সত্যি। সবাইকে নিয়ে বাসায় যে আমরা পোলাও কোরমা খাবো, এটার মতন এই যে একটা বোধ, সেই হ্যাঁ, বোধ। যে সবাই যেন সমমনা হয়ে সেখানে আসে। কেউ তখনকার দিনে সোনারগাঁ হোটেল সবচেয়ে বড় হোটেল ছিল, কেউ যেন সেখানে গিয়ে এরকম বোধ না করে যে ওরে বাবা কোথায় এলাম, কত হ্যাঁ। দামি দামি জিনিস না জানি আমাকে দিতে হবে। এই এইটার বোধটা এই স্পর্শকাতরতা একেবারেই আমাদের সমাজ সম- থেকে আস্তে হ্যাঁ। আস্তে চলে যাচ্ছে। সমাজে যারা পথ দেখায়, উদাহরণ রেখে যায়, তারা এটি কতখানি রাখতে পারছেন। যেহেতু রাজনীতির প্রসঙ্গে বলছিলাম যে এখন দেখা যায় যে যেহেতু একটা বড় দলের অনেক ক্ষেত্রেই অনেকে অনেক রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমরা এখন একটা দেখে থাকি যে আমাদের কিশোর অপরাধ খুব একটা বড় দুশ্চিন্তার জায়গা, এবং এই যে কিশোর বয়সী ছেলেদের যদি সাংস্কৃতিক কর্মকাণ্ডে, যদি তাদের শিক্ষা জীবনে এই বিষয়গুলো নিশ্চিত করা যেত, এবং এই যে বড় ভাইরা তাদেরকে পার পাইয়ে দেবে, তাদের বিচারের মধ্যে পড়তে হবে না, এই বিষয়গুলো আসলে রাজনীতিবিদরা, ক্ষমতায় যারা আছেন, তারা আসলে তরুণদের জন্য কি উদাহরণ রেখে যাচ্ছেন বা কোন সমাজ রেখে যাচ্ছেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে রেখে যাচ্ছেন বলতে আমি বলতে পারি যে এখন আসলে বিজ্ঞান কি করে, বিজ্ঞান তো মানুষকে গতি দেয় না, কিন্তু আপনার ভেতরে যে আপনার যে সমাজের মানুষ, আপনি যেমন আমরা বাঙালি, আমাদের একটি আবেগ আছে, অনুভূতি আছে, ভালোবাসা আছে, আমাদের ঘেন্না আছে, সবকিছু আমাদের মতো করে আছে। কিন্তু বিজ্ঞান তো আমাদের মতো করে হয়নি, বিজ্ঞান হয়েছে এই গোটা পৃথিবীর জন্য হয়েছে। তো পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ধরন। আমার এখানকার মানুষ শিখতে চাইবে জার্মানের আধুনিকতা কি, আমার এখানকার মানুষ যাইতে চাইবে আমেরিকার রক মিউজিক কি, আবার ওরাও হয়তো জানতে চাবে আমার এখানকার ভাওয়াইয়া কি, আমার এখানকার কি বলে গম্ভীরা কি। এই যে সংমিশ্রণটা বিজ্ঞান করে দেয়, আধুনিকতা করে দেয়, কিন্তু ব্যাপারটা হয় কি যে সকল কিছুর মূলে যখন রাজনীতি ক্ষমতা কেন্দ্রিক হয়, সকল দেশেই হয়। আমেরিকাতে যে খুব ভালো হচ্ছে তা কিন্তু হচ্ছে না। আমেরিকা যে রকের মাধ্যমে খুব ভালো কিছু দিয়েছে জনগণকে, আমেরিকার বৃদ্ধরা আলোচনা করে আমরা কত ভালো ছিলাম সেই ওর আমলে তার আমলে, এটা হবে। কিন্তু এখন যে বিষয়টা আমাদের এখানে হয়েছে, আপনি যে খুবই একটি বড় প্রশ্ন করেছেন, এই যে শিশু অথবা কিশোররা এই সমাজের তো ভিতরে তারা দেখছে না, আমি অপরাধ করছি একটা শিশু দেখছে, আরেকজন অন্যায় করছে একটা শিশু দেখছে, ওর মনের মধ্যে তো ওটাই হচ্ছে না হয়ে। যদি আইনের শাসনকে আমরা যে এখন যে মানে পাকাপোক্ত করার চেষ্টা করছি, দেখবেন একজন চোরকে ধরলেও বলে ও এখন তো ধরে দেখাচ্ছেন। এই যে নেগেটিভিটি, প্রত্যেকটা ভালো কাজের মধ্যেও কিন্তু আমরা নেগেটিভিটি দেখি। যেমন আমার বন্ধুরা যারা সাংবাদিক বলে, তুমি ভাত খাচ্ছ, দিস ইজ নট এ সাংবাদিকতা, তুমি খাচ্ছ না, এটা সাংবাদিকতা। তো কিন্তু আমি যে খাচ্ছি ভালো করে, আমি যে বলছি ভালো করে, একটু বলো। এই যে বলার মধ্যে কার্পণ্যতা এবং না বলার মধ্যে যে উদাসীনতা, এই বলা না বলার মধ্যে কিন্তু আমরা এই সমাজটাকে নিয়ে বলছি, ভাবছি, বলছি। এই সমাজে যা কিছুই হবে সমাজ থেকে শিখবে সবাই। তা আমি মনে করি যে আমি বলেছি আগেই যে বস্তুবাদের দুনিয়ায় মানুষের এই সীমাটাকে বেঁধে রাখা খুব কঠিন একটি কাজ, খুবই কঠিন একটি কাজ। সেই সমূহ কঠিন কাজের দায়িত্ব কারা থাকে? রাজনীতিবিদরা থাকে, তাই না? ক্ষমতাশালীরা থাকে, যারা ক্ষমতা পায়, রাষ্ট্র পরিচালনা করে। এই কাজটি খুব কঠিন, কিন্তু কাজটি হচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এই মুহূর্তে কিন্তু সেই কাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা সময় ছিল এগুলো হয়তো বাধাহীনভাবে চলেছে, বাধাহীনভাবে অনেকেই অনেক সুযোগ নিয়েছে। যে লোকটি আজকে খুব সুন্দর কথা বলছে সন্ধ্যায়, সকালবেলা সে সুযোগ পেলেই তার গতদিনের কথা ভুলে যাচ্ছে। এই যে একটি মানুষের মধ্যে একটি নেগেটিভ অ্যাটিটিউড অ্যান্ড নেগেটিভ মোশন ফাংশন করে, এই জায়গাতে আমাদের শিক্ষা দিয়ে ঢাকতে হবে। আমাদের শিক্ষা, সুশিক্ষা, আমাদের অনেক শিক্ষা আছে, সুশিক্ষার জায়গা কিন্তু কমে যাচ্ছে। যেমন ধরেন, আপনি এখন বলছেন টকশোতে বসে আমার সাথে, আপনি কিন্তু ভাববেন আপনার ছেলেটা কেন ভালো ইংরেজি বলে না, আপনার ছেলেটা কেন চোস্ত করে চলে না, কেন ওয়েল ড্রেস আপ হয় না। এই যে নাশিদ আপা যেমন বললো যে এই যে মূল্যবোধ, এই যে নীতি নৈতিকতা, এগুলো কিন্তু আমাদের শিক্ষার মধ্যে থেকেও কমিয়ে ফেলছি আমরা আধুনিকতার নাম দিয়ে। এ দোষ আমি কাউকে দিতে চাই না, রাষ্ট্রকেও দিতে চাই না, সরকারও দিতে, এটা আমাদেরও পুঞ্জীভূত ক্ষোভ, কিন্তু আমার নিজেরও ক্ষোভ, হয়তো আপনারও ক্ষোভ। এই জায়গায় কিন্তু কাজ করলে আপনারা যারা
সাংস্কৃতিক জন আছেন। যেমন আপনি বললেন না, গ্রামে কিন্তু এখনো আমি বাচ্চু ভাইয়ের গ্রাম থিয়েটারকে আমার ওখানে পালন করি, প্রত্যেক বছর প্রোগ্রাম করি। গ্রাম থিয়েটার খুবই ভালো কাজ করছে আমার এলাকায় পুঠিয়াতে। হ্যাঁ, তো এই সাংস্কৃতিক যে বিপ্লবটি, যে বিপ্লব কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধকে অনেক গুণ ত্বরান্বিত করেছে, অনেক গুণ করেছে। অবশ্যই, বঙ্গবন্ধু কিন্তু সেনের এই নেতৃত্বে এই বিপ্লবের তো পৃষ্ঠপোষকতাও দরকার, তাই না? নিঃসন্দেহে, এবং মানুষকে নিঃসন্দেহে জানানোরও দরকার। সেই জায়গায় সেখানটাই আমাদের দুপক্ষের কাজ করতে হবে। অবশ্যই দুপক্ষের, সংস্কৃতি আমাদের জন এবং প্রত্যেকেরই। আমরা রাজনীতি যারা করি সমাজের প্রত্যেকটা টায়ারে, বিশেষ করে শিক্ষক, আমি শিক্ষকদের বলবো আমি স্যারদের এই কিন্তু জায়গাটাই বেশি শাওন মাহমুদ এগিয়ে আসতে হবে। জি। শিক্ষক ছিল কি জাতির বিবেক বলতাম আমরা। কোনো সমস্যা হলো, এমনকি বঙ্গবন্ধু কিন্তু কি করতেন, কোনো কিছু হলে শিক্ষকদের সাথে কথা বলতেন। এই প্রবলেম হচ্ছে আপনারা বলেন তো, জাস্টিসদের সাথে জাস্টিস কথা বলতেন, উনি বলেন তো জাস্টিস কি বলেন তো, ইব্রাহিমের কাছে খুব কথা যেতেন, বলতেন। ওনার বইতে এবং লেখা আছে। উনি একটি জিনিস করেছিল, আপনারা জানবেন কিনা, আপা যেটা বললো, উনি যখন গণচীনে গেলেন না, ওনার ভিতরে কোঅপারেটিভ থটস আসলো, সবাই মিলে একসাথে করবো। হ্যাঁ। আমাকে যে মন্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে কোঅপারেটিভ, ইন্ডিভিজুয়াল আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু অনেকে পিছনে পড়ে যাবে। বঙ্গবন্ধুর কথা ছিল কেউ পিছনে থাকবে না, একসাথে থাকবে, নান লেফট বিহাইন্ড। এই তত্ত্ব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে, এবং বাস্তবমুখী বহু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার জন্য আজকে 17 কোটি মানুষ। এইবারও আমার খাদ্য উৎপাদন প্রায় 6 কোটি টন, যেখানে আমার প্রয়োজন 4.5 কোটি টন। উদ্বৃত্ত আছে, কিন্তু বিভিন্ন সেক্টরাল ওয়াইতে আছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, সম্মিলিতভাবে এই জায়গাটাতে আনতে গেলে আমার 17 থেকে 17.5 কোটি মানুষ যে আছে, এই মানুষগুলোকে সম্মিলিত একটা জায়গায়, আমাদের এই জায়গায় আনতে গেলে আমাদের আরো সময় দিতে হবে, শ্রম দিতে হবে, আর নৈতিকতার জায়গাকে প্রত্যেক সেক্টরে, প্রত্যেক জায়গায় সেটি আমাদের জোরালো সচেতন হতে করতে হবে। হবে, অবশ্যই। যেদিকে কিন্তু বারবার বলি, আমি শেখ হাসিনার নামটা কেন বলি, মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু সেই সুদূর গ্রামের একটি মেয়ে খেয়ে আছে কি না খেয়ে আছে ভেবে বলে ওই বিধবা ভাতা চালু করো, ওই যে কি বলে, ওই যে স্বামী কি বলে, কি বলে, স্বামী পরিত্যক্ত, ওকে সন্তান পেটে ধুয়ে চলে গেছে স্বামী, ওকে খাওয়ায় বাঁচাও, কিছু না হোক, সে কিন্তু প্রায় 4.5 কোটি মানুষকে সাহায্যটা দিচ্ছে। অবশ্যই, সেটি আমরা জানি। যেহেতু আমাদের সময়ের সীমাবদ্ধতা রয়েছে, তাই আমরা এই আলোচনায় একটু আমি বলতে চাচ্ছি কেন এগুলো আপনাদের বলছি, যে আমি যেহেতু একটা দলের কর্মী, আমার দল কি করছে, বিশেষ করে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছে। এবং যে মুক্তিযুদ্ধের কথা বললেন, দুই আপাই বলেছে, মুক্তিযোদ্ধারা 75-এর পরে যারা হারিয়ে গিয়েছিল, তাদেরকে পুনর্বাসন করে, এই যে আমি বোনের আব্বার কথা, যিনি আমাদের কি বলবো, যে গান ছাড়া আমাদের কোনো কিছুই হয় না, যে সুর ছাড়া। কিন্তু ভাই একটা অবাক কাণ্ড না, মানে আমি একটা প্রশ্ন করব আপনাকে, একটা সুন্দর একটা প্রশ্ন করব। আপনি যেহেতু সমাজ নিয়ে ভাবছেন, সমবায় নিয়ে ভাবছেন, মুক্তিযোদ্ধাদের যেই ভাতাটা দেওয়া হয়, বুদ্ধিজীবীদের জন্য কোনো ভাতা নাই। তো আমার চোখে দেখা যেসব শহীদ জায়া, বেশিরভাগই নাই, আমার মাও তো অনেক বয়স হয়ে গেছে, শহীদ জায়ারা কিন্তু একটা সময় পর্যন্ত পেতেন। হ্যাঁ, তারপরে 90-এর পর থেকে এই ভাতাটা বন্ধ করে দেওয়া। কিন্তু তাহলে এই যে আপনারা যে পার্থক্যটা, আপনারা যে বলছেন সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবেন, মুক্তিযোদ্ধা এবং বুদ্ধিজীবীদের মধ্যে এই পার্থক্যটা হলো কেন? আমি এটা জানি না, আসলে আমার জানা ছিল না যে এটা বন্ধ হয়েছে, কি আসলে এটা দেওয়া হতো আমি জানতাম না। আমি জানতাম মুক্তিযুদ্ধ নিয়ে, নিশ্চয়ই এটা আমি জানলাম, আমি কোনো না কোনো ফোরামে হয়তো আলোচনা করার সুযোগ নেব। খুব ইন্টারেস্টিং এবং পজিটিভ নিউজ বলতে চাই, আপনি পটিয়া বলাতে আমার মনে এসে গেল একজনের সাথে। পুঠিয়া, আচ্ছা, রাজশাহীর পুঠিয়া, আমি ভেবেছি রাজবাড়ী, আপনার চট্টগ্রামের পটিয়ার কথা বলছেন। সেখানকার একজন শিক্ষকের সাথে আমার দেখা হয়েছে, যিনি এখানকার খুব নামি দামি একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, এবং উনি বলেন যে ওনার যত কিছু এক্সট্রা, মানে ওনার যে আয় আছে তা দিয়ে ওই যে জায়গাতে ওর সাথে যারা পড়তো তাদেরকে উনি আবার পড়ান। এবং আজকে ইউরোপের অনেকগুলো দেশে ফ্রি মাস্টার্স পিএইচডি করার সুযোগ আছে। তো যারা পটিয়াতে থাকে, হয়তো কোনো দুরূহ এলাকাতে থাকে, ভালো ইন্টারনেট পায় না বা এই সমস্তগুলো জানে না, উনি একসাথে তাদেরকে একদিন শনিবারে বা শুক্রবারে যান, এই তথ্যগুলো দেন, এবং তারা যদি আসতে চায় ওনার বাড়িতে রেখে উনি বহু লোককে জাপানে থেকে পিএইচডি করিয়েছেন। আমার শুনে এরকম বিচ্ছিন্নভাবে কিন্তু গণমাধ্যমে খবরগুলো কিন্তু এসে থাকে, কিন্তু আমাদের ব্যক্তি পর্যায়ে থেকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবেও নিশ্চয়ই অনেক কিছু করবার আমি আসতে চাচ্ছিলাম। আমরা একটা বিরতির পর শাওন মাহমুদ আপনার কাছে আসবো। শাওন মাহমুদ, আমরা
রাজনীতি নিয়ে অনেক কথা বলি, কিন্তু নাগরিক সমাজ যারা রয়েছে তারা আসলে এই যে এখনকার রাজনীতিতে আমরা যেটি দেখছি, বৈষম্য বাড়ছে, আমরা দেখছি যে সুযোগ সুবিধা নেয়ার মতো লোকের সংখ্যা বাড়ছে, এবং সমাজে যে কিছু মানুষের কাছে অনেক টাকা আর কিছু মানুষের প্রতিদিন চলতে অনেক কষ্ট হচ্ছে, এই জায়গাটাই নাগরিক সমাজের ভূমিকা রয়েছে কিনা, বা তাদের সচেতনতার জায়গা কতখানি দরকার যদি আমরা রাজনীতিতে কোনো পরিবর্তন আনতে চাই? রাজনীতি ছাড়া তো আর জীবন বলে কিছু নাই। সেটা পারিবারিক রাজনীতি হোক, শিক্ষা রাজনীতি হোক, সব জায়গাতেই রাজনীতি। রাজনীতি মানেই মানুষ, মানুষের মধ্যেই রাজনীতি আবর্তিত হয় সব সময়। আমি ব্রেকের আগে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি পড়া শুরু করেছি 48-এর পর থেকে 71-এর পর পর্যন্ত বাবাকে নিয়ে, বিশেষ করে যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের যে পদচারণা, আমাদের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, তার মাঝখানে যে কতগুলা পাহাড় তারা পার হয়ে এসছেন, সেই জায়গাগুলো যখন আমি পড়তে পড়তে আশ্চর্য হয়ে যেটা দেখেছি, আমি বারবার যেটা তখন আমি বাধা দিচ্ছিলাম যে বলতে চাই, সেটা হলো মানে আমাদের বঙ্গবন্ধু উনি না চলে যেতেন বিভিন্ন অনুষ্ঠানে, চলে গিয়ে বিভিন্ন গীতিনাট্য হতো, তারপর ছায়া নাট্য হতো। হ্যাঁ, যেমন আমার বাবার লেখা একটি ছায়া গীতিনাট্যতে উনি কিন্তু অভিনয় করেছেন, নেচেছেন কৃষকদেরকে আন্দোলিত করবার জন্য। এই যে পদচারণা রাজনীতিবিদদের, তারা যে পাঠিয়ে দিতেন, ওনারা তো মাস্টার মাইন্ড ছিলেন, ওনারা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কাজে লাগাতেন। কিভাবে? যে নাজিমুল হক, গাজীউল হক, তোমরা অমুক জায়গায় যাও, ওখানে ধর্মীয় উন্মাদনা হচ্ছে, তো আলতাফ ওই জায়গায় যাও, ওখানে গান গেয়ে গিয়ে তোমরা মানুষকে এই উদ্বুদ্ধ করো, এই বিভেদগুলা বন্ধ করো। এই কাজগুলা তো এখন আর হয় না, তৃণমূলের কাজগুলা এখন কিন্তু আর হয় না। আপনারা কিন্তু এখন গিয়ে শহীদ মিনারে একটা প্রতিবাদ সভা হচ্ছে, অফিসিয়ালি ছাড়া কোনো রাজনীতিবিদকে কিন্তু দেখা যায় না যে শহীদ মিনারের ওই চাদরের পাশে, আমাদের কার্পেটের পাশে বসে আছে। তো এই যে বিভেদটা, হ্যাঁ, এই বিভেদটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাই যে আলোচনা করে, সমালোচনা করে কোনোভাবে এটার থেকে বের হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত না খুব খুব পোক্তভাবে আমরা তৃণমূলে, মাঠে পর্যায়ে এগুলা কাজ করব এবং এই যে জানানোর যে একটা বিষয়, ভাষা আন্দোলন হোক, 71 হোক, আমরা কোনো কিছুই কিন্তু খুব সহজভাবে পাইনি। আমরা সব মাটির মানুষ কেন চলে এসেছিল, জাতির পিতা বললেন যে যা আছে তোরা চলে আয়, তা নিয়ে ঝাঁপিয়ে পড়। একদিনে তো হয়নি, সবাই কিন্তু ওইভাবেই তৈরি হয়েছিল, যে যা ছিল হাতে তৈরি হয়েছিল। ছোট্ট একটা জিনিস দিয়ে আমি শেষ করব। ভাষা আন্দোলনের সময় আমি কলাম লিখতে গিয়ে এগুলা আমার পাই, যে ভাষা আন্দোলনে যেরকম আমাদের কিন্তু ভাষা আন্দোলনের তালিকাও শেষ হয়নি, আমাদের 71-এর তালিকার মতোই। তো ওখানে স্কুলের মেয়েরা টিফিনের টাকা বাঁচিয়ে তারা চুপি চুপি ওগুলা জমিয়ে ছাত্রদের কাছে দিয়ে আসতো মেডিকেলে। এবং এমন পর্যায়ে আন্দোলনটা চলে গেছিল যে বিভিন্ন জায়গায় উর্দু বা ইংরেজি যে কিসের থাকে না, দোকানের নাম, সাইনবোর্ড, ওগুলা কিন্তু নামানোর দায়িত্বই ছিল এইসব মেয়েদের উপরে। এই জিনিসগুলা তো আস্তে আস্তে আসলে বলতে হবে, জানাতে হবে। একা আমি শাওন মাহমুদ জেনে তো আসলে প্রত্যেকেরই প্রত্যেক পর্যায় থেকে, এবং যেটি বলছিলাম সামাজিক রাষ্ট্রীয় পর্যায় থেকে এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে কিন্তু অনেকটা দায়িত্ব রয়েছে। এই যে এত সুন্দর সংস্কৃতি সচেতন একটা সমাজ, ঐক্য ছিল অনেক বেশি, বিভক্তির জায়গা কম ছিল, সেটা বদলে কেন গেল? যে স্বাধীনতা, যে মুক্তির স্বপ্ন আমরা দেখলাম, সেখান থেকে তো আরো উন্নত একটা জীবনে চলে যাওয়ার কথা আমাদের ছিল। আমরা পেছনের দিকে কেন যাচ্ছি? একটা হলো যে আমরা যে তিনমুখী শিক্ষা, ওটা কিন্তু আমাদেরকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, যে ইংরেজি মাধ্যমে আমাদের এই বাংলা সংস্কৃতি পড়ানো হয় না। আবার যেটা বলছি আমরা,
যে ধর্মীয় শিক্ষা শিক্ষা। সেখানে কিন্তু একটা কথা ঠিক যে সব ধর্মেই শেখানো হচ্ছে যে বৈষম্যটা যাতে না না থাকে। থাকে। এবং কবি কাজী নজরুল ইসলাম, তোমরা জানো যে ইসলাম ধর্মটাকে খুব সহজ করে গানের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন, যেগুলো আব্বাস উদ্দিন আহমেদ গানগুলো গেয়েছেন। তো সেই গানগুলো আবার বারবার গাইবার দরকার। দে জাকাত তোরা দে রে জাকাত, তোর একার তরে দেননি কো খোদা দৌলতের খেলাত। তুমি যদি অনেক টাকা পয়সাও তোমার থাকে সেটা তোমার একার নয়। এবং কোরআনে কিন্তু লেখা আছে যে সবাইকে সমানভাবে রোজগার করার সুবিধা কিন্তু আল্লাহ তাআলা দেননি। একজন রোজগার করবে আরো 10 জনকে উপরে উঠাবার জন্য। এই ধরনের কথাগুলো বারবার করে বলে বলে বলে, এটা তো কমন, এটা মাদ্রাসা শিক্ষা যাদের হচ্ছে তাদের জন্য কমন, বাংলা মিডিয়াম যারা পড়ছে, ইংরেজি মিডিয়াম, সবাইকে একই কথা বলা যায় যে যেই কথাগুলো আমরা হয়তো ওইভাবে যদি বলি যে সেটা ধর্মীয় শিক্ষা, তাহলে হয়তো মুখ ফিরিয়ে যাবে। কিন্তু আমরা যদি বলি যে তোমার কাছে যদি 10টা টাকা থাকে, 2 টাকা তুমি নিজের উপরে খরচ করলে, বাকিটা তোমার যাদের নেই তাদের উপরে, এইভাবে বলে বলে কিছু মানুষকে আমরা উঠান বৈঠক করতাম। যেই সময় মানুষরা ঋণ নিত, কিভাবে ঋণ ফেরত দিতে হয়, এটা আমাদের অর্থনীতির একটা অংশ ছিল। একইভাবে আমরা কিন্তু যারা আমরা সংস্কৃতি জন আছি, আমরা উত্থান বৈঠক করে করে মানুষকে আমরা সেই কাছে আনতে পারি। বিশেষ করে ওই যে আমরা একটা দেখলাম না যে যারা যাত্রা করে তাদের বিরুদ্ধে অনেক মানুষ রুখে দাঁড়ালো, অপপ্রচার হলো। যাত্রার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো ভালো অনেক অনেক মেসেজ মানুষের কাছে পৌঁছেছে, যার জন্য সমাজটা তখনকার দিনে তৈরি হয়েছে। এই জায়গাটাই নিশ্চয়ই জনপ্রতিনিধিদের এগিয়ে আসার সুযোগ রয়েছে, এবং আপনি নিশ্চয়ই এই জায়গাটাও একমত হবেন। আমরা দেখে থাকি এখন, এক সময় রাজনীতিতে আদর্শের জায়গা আলাদা ছিল, কিন্তু অসম্মানজনক বা ব্যক্তিগত আক্রমণের জায়গাটি ছিল না। এবং তৃণমূলে মানে ভোট আপনাকে পেতে হবে সংসদ সদস্য নির্বাচিত হতে হলে, ক্ষমতায় যেতে হলে, কিন্তু বিভিন্ন গোষ্ঠীকে খুশি করে হাতে রাখার জন্য ওখানটায় যদি আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজে যেতে হয়, তাহলে কি এই সংস্কৃতি, এই শিক্ষা, তার চর্চা, সেই সমাজ আমাদের দেখার সুযোগ থাকে? আসলে তো বললাম যে রাজনীতি এবং ভোট দুটি কিন্তু ডিফারেন্ট ইস্যু। ভোট হচ্ছে ভোটে জিততে হবে, তো ভোটে জেতা বলে না যে ভোটে জেতার কলাকৌশল আলাদা। এই কলাকৌশল অনেক ক্ষেত্রেই দেখা গেল যে সুধীজন অথবা বিজ্ঞজন, ভালো জনদের জন্য কখনো কখনো কষ্টের হয়। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যদি না আসা যায়, তাহলে যদি আপনার মনের মধ্যে জনগণের কল্যাণে কোনো চিন্তা করা যায়, ব্যক্তি পর্যায়ে কিন্তু খুব বেশি করা যায় না, কিছু করা যায়। যেমন আমাদের অনেক বোদ্ধাজন, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা করে করে গেছে, কিছু কিছু ক্ষেত্রে করেছে, সমাজকে শিক্ষা দিয়েছে। কিন্তু সামগ্রিকভাবে সমাজের একটি প্রেক্ষাপট পরিবর্তন করা, মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, যদি সুপরিবর্তন করতে হয়, তাহলে আপনার রাষ্ট্র ক্ষমতা অথবা গোষ্ঠী ক্ষমতা অথবা ভৌগোলিক ক্ষমতা রাখতে হবে। এই ক্ষমতা প্রাপ্তিতে কিছু কিছু ঝামেলা কখনো কখনো হয়, তার মানে সবাই করে তা কিন্তু না। বিশেষ বিষয় হলো, রবীন্দ্রনাথ দুঃখ করে এই জন্য বলেছে, বাঙালি শুরু করে আড়ম্বর করে শেষ করে না। তো এই যে বাঙালি শেষ না করার একটা প্র্যাকটিস, এটা আমাদের বারবার বাঙালি বাঙালি বলা হয়, কিন্তু এই বাঙালি পৃথিবীকে দেখাচ্ছে আমরা কিন্তু অনেক কিছু করতেও পারি, সাহসিকতার সাথে করতে পারি। আমাদের দেখার বিষয় হচ্ছে এখন এই যে ভঙ্গুর অবস্থা যে অনেক ক্ষেত্রে আছে না, আবার অনেক জায়গায় কিন্তু অনেক সুদৃঢ় হয়েছে। তিথি, আজকে যদি বলি আমি, আপনি, আপা, ওই আপা, আমরা মিলে সবাই মিলে যে জায়গাতে অবস্থান করছি, এই জায়গা কিন্তু আজ থেকে অনেক বছর ছিল না। তো সেই জন্যে কিছু ডিসপ্যারিটি থাকবে, কিছু ডিস্ট্রাকশন থাকবে, কিন্তু এগিয়ে যাওয়ার গতি কিন্তু কমবে না। বিজ্ঞান আমাদেরকে ওই শিক্ষা দিয়েছে, ধর্ম ওই শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি সবসময় পিছনের কলুষতাকে ছেড়ে খোলস ছেড়ে বেরিয়ে আসবা। এই বেরিয়ে আসা কখনো কখনো খুব যন্ত্রণার হয়, কখনো কখনো ভালো হয়। তো মানুষ কোনটা মনে রাখে? মানুষ মনে রাখে দুটোই। খুব বেশি যন্ত্রণা পেলে ওটা ভুলতে চায় না, আবার বেশি তিক্ততা পেলে ভুলতে চায় না। মানুষ কিন্তু তার প্রাপ্তি, সুখ প্রাপ্তির কথাটা খুব অবলীলায় ভুলে যায়। সেই জন্য আমরা হয়তো এই যত আহাজারি করব, যত এরকম আমাদের মধ্যে ক্ষুধা জাগবে ভালোত্বের সীমা কিন্তু বাড়তেই থাকবে, তাই না? তো আমি আশা করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যা হচ্ছে খারাপ হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সুদৃষ্টি দিয়ে দিয়েছে। তবে একটা জিনিস আমি জানলাম, আমার বোন যেটা বলছিল, যে মুক্তিযোদ্ধাদের বিষয়টা যেমন আমরা রিকগনাইজ করেছি, বুদ্ধিজীবীদের বিষয়টা রিকগনাইজ নাই। আমি জানতাম না, আমি দুঃখিত। আমি দেখব, কথা বলে আমার যদি কোথাও সুযোগ থাকে। আর কি বলে শেষ করব? এই যে আপনি বলছেন যে সমাজে তো দৃষ্টান্ত রেখে যেতে হবে না, আপনি অনেক বড় বড় ব্যক্তির উদাহরণ দিয়েছেন, এবং সেই দৃষ্টান্ত রাখবার জন্য প্রত্যেকেরই কাজ করবার জায়গা রয়েছে। আপনি বলছেন রাষ্ট্রীয়ভাবে কাজটা
যে কাজের জায়গা অনেক বেশি, সেই জায়গায় যদি আমরা দেখি বৈষম্য অনেক বেশি, সুশাসন যদি নিশ্চিত না করা যায়, আইনের শাসন নিশ্চিত না করা যায়, তাহলে তো তরুণরা বার্তা পায় না আসলে। না, এটা ঠিক। সামগ্রিকভাবে সুশাসন একটি বিশাল বড় ব্যাপার, তবে সুশাসনের চেষ্টা কিন্তু থাকছে, চেষ্টা হচ্ছে, ক্রমান্বয়ে চেষ্টার মাত্রা বাড়ছে। এটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে চেষ্টা একদমই ছিল না সে চেষ্টা হচ্ছে, সে চেষ্টা অনেক দূর এগোচ্ছে। এখন এগুলোকে সময় দিতে হবে, একদিনে যাবে না, কারণ কোনো সমাজই কোনোভাবেই খুব দ্রুততম সময়ের মধ্যে তার এই শানিত জায়গায় পৌঁছতে পেরেছে এমন সমাজের উদাহরণ খুব কম। আজকে যে ব্রিটেন, আজকে যে আমেরিকাকে দেখে আমরা খুশি হই, তারাও কিন্তু শত শত বৎসর তারা নিজেদের মধ্যে অনেক হানাহানি, অনেক ঘটনার মধ্যে দিয়ে এসেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য কঠিন কেন এখন আমরা তড়িৎ এখানে বসে আমেরিকায় 1 সেকেন্ডে নিউজ পাই। আগে কিন্তু জানা যেত না আমেরিকার প্রেসিডেন্ট কত হাজার মানুষ মেরে ফেলেছে, অথবা ইংল্যান্ডে কত হাজার মানুষ জার্মানি মরেছে। এখন আমরা জানি, উদ্বেলিত হই, এবং তার মীমাংসাও কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে। বিশ্বায়নের এই যুগে সুবিধাও যেমন আছে, অসুবিধাও আছে, কিন্তু তারপরেও আপনি বলছেন এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, পরিবর্তন অবশ্যই আসবে। আমরাও সেই আশা রাখতে চাই যে পরিবর্তন অবশ্যই আসবে, আমরা সেই অপেক্ষায় থাকতে চাই। সকল বিভেদ, বিদ্বেষ এগুলো সমাজ থেকে চলে যাবে, সুন্দর বাংলাদেশ হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।